স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব, সাফ জানালেন যুবরাজ সালমান। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা। এবার নিউ ইয়র্কে রিপাবলিকানদের সমাবেশে বিস্ফোরক আতঙ্ক, গুজব বলছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ভাগ্য বদলাতেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার দাবি ট্রাম্পের। ভারতে এক দেশ এক ভোট নীতি কার্যকরে আরও এক ধাপ এগুলো বিজেপি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাশ, গণতন্ত্র প্রাণবন্ত হবে বলছেন মোদি। সংবিধান পরিপন্থী দাবি কংগ্রেসের। এবং কঠোর হচ্ছে কানাডার অভিবাসন নীতি। 2025 সালে প্রবেশের সুযোগ পাবে 4,37,000 শিক্ষার্থী ও কর্মী। চাইলেই হওয়া যাবে না স্থায়ী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। লেবাননে বিস্ফোরিত ওয়াকি টকিগুলো জাপানের তৈরি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, ওয়াকি টকিগুলোতে মেড ইন জাপান লেখা লেবেল দেখা গেছে। এদিকে ওসাকা ভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, 10 বছর আগেই বিস্ফোরণ হওয়া মডেলের ওয়াকি টকির উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা। তবে বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে জাপান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরিত ওয়াকি-টকির ছবিতে জাপানি রেডিও কমিউনিকেশনস এবং টেলিফোন কোম্পানি আইকমের নামের লেভেল দেখা গেছে। এছাড়া ছিল মেড ইন জাপান লেখা লেভেল। এগুলো ICV82 মডেলের ডিভাইসের সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। জাপানের ওসাকা ভিত্তিক এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। নৌ বিমান সহ বিভিন্ন যোগাযোগের জন্য তারবিহীন যন্ত্র উৎপাদন করে প্রতিষ্ঠানটি। আইকম জানায়, ওয়াকি-টকিগুলোর বেশ কয়েকটি মডেলের উৎপাদন বন্ধ হয়েছে, যেগুলোর মধ্যে ICV82 মডেলটিও রয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ যে মডেলের ওয়াকি-টকি ব্যবহার করে সেগুলোর উৎপাদন 2014 সালেই বন্ধ হয়ে যায়। তবে লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় তারা তদন্ত করছে বলে জানানো হয়। এছাড়া বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির তৈরি যন্ত্রের অনেক নকল সংস্করণ রয়েছে বলে অনেক আগে থেকেই সতর্কবার্তা দেওয়ার দাবি করেছে আইকম। এছাড়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জাপানের মন্ত্রিপরিষদ প্রধান ইয়োশিমাসা হায়াশি জানান, বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, গোষ্ঠীটি 5 মাস আগে এসব ওয়াকি-টকি কেনে। প্রায় ওই সময়ই কেনা হয় পেজারগুলোও। বিশ্লেষকদের ধারণা, যন্ত্রগুলো লেবাননে চালানের আগেই সেগুলোতে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়। অন্তরা সেন, সময় সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় চলমান বর্বরতার জন্য ইসরায়েলের প্রতি তিনি কঠোর নিন্দা জানান। এদিকে জাতিসংঘের সাধারণ সম্মেলনে 12 মাসের মধ্যে গাজায় ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করার দাবিও জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির আগে ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না সৌদি আরব। এ সময় ফিলিস্তিনে বর্বরতা ও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানানো হয়। একই সঙ্গে যেসব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যদিও কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছিল সৌদি আরব। আন্তর্জাতিক এবং মানবিক আইন অমান্য করে দখলদার ইসরায়েল গাজাতে যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যতদিন পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা হচ্ছে, ততদিন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়াবে না। যে সকল দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের আমি কৃতজ্ঞতা জানাই। ফিলিস্তিনকে বাঁচাতে এগিয়ে এসেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে 12 মাসের মধ্যে ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে 124টি এর পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের অবস্থানকে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশকে ইসরায়েলের পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নির্বাচনী সমাবেশে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষের ভাগ্য বদলাতেই বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন তিনি। যদিও নিউ ইয়র্কে বুধবারের ওই সমাবেশে তল্লাশি করে বিস্ফোরক কিছুই পায়নি পুলিশ। তবে আরেক ঘটনার জেরে FBI জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গোপন তথ্য বাইডেনকে সরবরাহের প্রমাণ পেয়েছেন তারা।
বুধবার নিউ ইয়র্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। যদিও লং আইল্যান্ডে সাবেক প্রেসিডেন্টের সমাবেশের আগে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। হঠাৎ একটি গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর বের হয়। এরপর শুরু হয় তল্লাশি। পরে শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনাকে গুজব বলে নিশ্চিত করেন। দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া যশ একমাত্র তার হাত ধরেই ফিরে আসা সম্ভব। এ কারণে সৃষ্টিকর্তা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন বলেও দাবি ট্রাম্পের। এছাড়া নিউ ইয়র্কের গৃহহীন মানুষের দুরবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমাবেশে বোমা পাওয়া গেছে এমন মিথ্যা পোস্ট নিজের এক্স প্রোফাইলে শেয়ার করে বিপাকে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। তার বিরুদ্ধে নির্বাচনে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এরই মধ্যে গত জুন জুলাইয়ের দিকে ইরানের হ্যাকাররা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে কমলা হ্যারিস ও জো বাইডেনকে সহায়তা করতে নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ভারতে এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে এই প্রস্তাবটি। এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এমন উদ্যোগকে সংবিধান বিরোধী হিসেবে উল্লেখ করেছে। এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে ভারতের 15টি রাজনৈতিক দল। ভারত জুড়ে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে দীর্ঘ কয়েক বছর ধরেই তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এক দেশ এক ভোটের সেই চিন্তা বেগবান হয়। সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। চলতি বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পেশ করে ওই কমিটি। রিপোর্টে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, নির্বাচন কমিশন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে। কমিটির কাছে মতামত জানিয়েছিল দেশটির 47টি রাজনৈতিক দল। এর মধ্যে 32টি দল পক্ষে ও 15টি রাজনৈতিক দল বিপক্ষে মত দেয়। তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হলো মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এতে বলা হয়, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একই সঙ্গে করা উচিত। মন্ত্রিসভা সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস বাদেও তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, এক দেশ এক ভোট নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন। সেজন্য দরকার বিলের পক্ষে 2/3 সমর্থন। সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই বলেও উল্লেখ করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। 2025 সালে আরও কঠিন হবে কানাডার অভিবাসন নীতি। এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যারা প্রবেশ করেছে তাদের সবাইকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে না। সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের প্রবেশের অনুমতি দেবে দেশটি। বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপের পর আবারও কঠোর অবস্থানে কানাডা। আগামী বছর সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে কানাডায় প্রবেশের অনুমতি দেবে দেশটি। বুধবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। বলেন, যারা কানাডায় আসতে চান চাইলেই আর তা সম্ভব নয়। যারা প্রবেশ করেছেন তাদের সবাইকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, চলতি বছর 35% কম বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা। পরের বছর এ সংখ্যা আরও 10% কমে যাবে।
ভৌগোলিক আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা বরাবরই অভিবাসীদের স্বর্গ বলে পরিচিত। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের অবারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতাই এর প্রধান কারণ। বিগত বছরগুলোতে দেশটির সরকার সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে, তবে করোনা মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে জোয়ারের মতো আসতে থাকে অভিবাসন প্রত্যাশীরা। তাদের আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় কানাডা সরকার। দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় সৃষ্টি হয় অসহনীয় চাপ। পরিস্থিতি বদলাতে গেল বছর থেকে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেয় ট্রুডো সরকার। 2023 সালে 5,09,390 জন বিদেশি শিক্ষার্থী কর্মীকে প্রবেশের সুযোগ দেয় কানাডা। দেশটির পরিসংখ্যান অধিদপ্তর জানায় 2024 সালের প্রথম 7 মাসে দেশটিতে প্রবেশ করতে পেরেছেন মাত্র 1,75,920 জন বিদেশি শিক্ষার্থী কর্মী। গত বছরের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6.8% অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বিদেশি স্থায়ী কর্মীদের নিয়োগ বিষয়ক যেসব সরকারি প্রকল্প কর্মসূচি ছিল স্থগিত করা হয়েছে সেসবও। এখানেই শেষ নয়, গত এক বছরে কানাডার প্রবৃদ্ধি কমেছে 2%। দেশটির ডানপন্থী এবং অভিবাসন বিরোধী বিভিন্ন দল এজন্য দায়ী করেছেন অভিবাসীদের ঢলকে। এদিকে দেশটির বাসিন্দাদের ওপর অভিবাসীদের চাপ প্রভাব ফেলেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। সম্প্রতি একটি স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল পার্টিকে হারিয়েও তার প্রমাণও দিয়েছেন তারা। তাই সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কানাডার সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ। লাতিন আমেরিকার নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লাতিন নেতাদের কম উপস্থিতির শঙ্কায় কিয়েভের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে রাশিয়ার অস্ত্রাগারে ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। এর আগে ইউক্রেনের সুমি শহরের বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনী অন্তত 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এর মধ্যেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় রাশিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়ার একের পর এক হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পাশ থেকে ধীরে ধীরে সরে আসছে পশ্চিমারা। আন্তর্জাতিক গণমাধ্যমের এসব গুঞ্জনের মধ্যেই ভলোদিমির জেলেনস্কি লাতিন আমেরিকার নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। আমন্ত্রণ জানানো হলেও অনেক লাতিন আমেরিকার নেতা বৈঠকে যোগ দিবেন না বলে জানিয়েছেন। যুদ্ধের এমন নাজুক পরিস্থিতিতে ইউক্রেনের সমর্থন কমে যাওয়ার মতো একটি বিষয় বিশ্বের সামনে না আনতেই কিয়েভের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় মস্কোর পাশেই থাকবে তেহরান। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্মস্থলের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের আন্দোলন অব্যাহত আছে। প্রায় 1500 কর্মী বিক্ষোভে অংশ নিচ্ছেন। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। গেল 9 সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের ভারতীয় শাখার কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন। সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের নিজেদের শ্রমিক সংগঠনকে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া মূল দাবিগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও তাদের অন্যতম দাবি, কর্মী ও কোম্পানির যে কোনো সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার সুযোগ করে দিতে হবে। ভারতের দিল্লি ও তামিলনাড়ুতে স্যামসাংয়ের 2টি কারখানা আছে। 2 কোম্পানিতে বর্তমানে কর্মরত আছেন 2000-এর বেশি কর্মী। তাদের মধ্যে প্রায় 1500 কর্মী আন্দোলনে নেমেছেন। ভারতে অবস্থিত স্যামসাংয়ের 16 বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এদিকে গেল বুধবার সকালে পুলিশ আন্দোলনরত 104 জন কর্মীদের আটক করে। তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুর সরকার শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ইলন মাস্কের স্যাটেলাইট স্টারলিংকের কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক। তাদের দাবি, যতবারই কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ততবারই স্বাভাবিকের তুলনায় কম দেখা যায় দূরের আকাশ। বিঘ্নিত হয় নানা তথ্য উপাত্ত সংগ্রহ।
বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই ইন্টারনেট পৌঁছানো যায় স্যাটেলাইটের মাধ্যমে। এ কাজ করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে স্টারলিংক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের এই অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন মহাকাশ গবেষকরা। স্টারলিংকের কারণে ব্যাহত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। নেদারল্যান্ডসের রেডিও অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের একদল গবেষক বলছেন, স্যাটেলাইট থেকে আসা রেডিও তরঙ্গের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীদের অনুসন্ধান। বৈরী আবহাওয়ার মধ্যে পৃথিবীর দুর্গম এলাকায় স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছালেও এর জন্য চড়া মূল্য দিতে হয় মহাকাশবিদদের। গবেষকরা বলছেন, যতবারই কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ততবারই স্বাভাবিকের তুলনায় কম দেখা যায় দূরের আকাশ। এখানেই শেষ নয়, কয়েক লাখ আলোকবর্ষ দূরের প্রাচীন ছায়াপথ সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিঘ্নিত হয় স্যাটেলাইটের বিকিরণের কারণে। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি স্পেসএক্স। বর্তমানে পৃথিবীর ৩৪২ মাইল কক্ষপথে ৬,৪০২টি স্যাটেলাইট পরিচালনা করছে স্টারলিংক। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। এতে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াবে প্রায় ১ লাখে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতালির স্ট্রিট আর্ট একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, শৈল্পিক এবং সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠেছে। শুধু সৌন্দর্যই নয়, বরং সমসাময়িক সমাজের প্রতিফলন ঘটায় এই স্ট্রিট আর্ট। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালির রাজধানী বরাবরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এর মূল কারণ শহরটির অসাধারণ এবং প্রাচীন স্থাপত্য শৈলী। তবে শহরটিতে পা ফেললে আরও একটি জিনিস যে কারো নজর কাটতে বাধ্য, তা হলো দেয়াল জুড়ে আঁকা বিভিন্ন ধরনের আর্ট। ইতালির রাজধানী রোমের বিভিন্ন দেয়ালে চোখে পড়বে চমৎকার কিছু স্ট্রিট আর্ট। 1970 সাল থেকে শুরু হলেও 2000 সালে এই আর্টের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ইতালির রাজধানী রোম ছাড়াও মিলান, নেপলস এবং তোরিনোতেও এই শিল্পের প্রচুর নিদর্শন দেখা যাবে। এই শিল্প সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়ে থাকে। দৈনন্দিন জীবন এবং সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে এই শিল্পের মধ্য দিয়ে। বিভিন্ন দেয়ালে এই ধরনের স্ট্রিট আর্ট করে থাকে তারা। এগুলো যারা টুরিস্ট হিসেবে এই দেশে আসে তাদের কাছে অনেক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই আর্টটা শুধু দেয়ালে দেয়ালেই দেখা যায় না, এইটা মেট্রো রেলের লাইনে অথবা বাসের বিভিন্ন স্টপেজেও দেখা যায় এই আর্টগুলো। রোমের বিভিন্ন দেয়াল, এমনকি মেট্রোর বগিতেও দেখা মিলবে স্ট্রিট আর্টের। সামাজিক বৈষম্য, পরিবেশ দূষণ, অভিবাসনের মতো বিভিন্ন আন্তর্জাতিক এবং রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরা হয় এই শিল্পের মধ্য দিয়ে। রাজধানী রোমের সান লরেন্সো, ওস্টিয়েন্সে, তরবেলা মনেকা এবং নেপলসে স্ট্রিট আর্টের অসংখ্য নিদর্শন দেখা যায়। সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জনপ্রিয় টেলিভিশন শো ফ্রেন্ডসের 30 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হয়েছে নিলামের। জনপ্রিয় এই সিরিজের চরিত্রগুলোর পোশাক এবং ব্যবহৃত জিনিস নিলামে তোলা হয়। ফ্রেন্ডস টেলিভিশন শো যেন একটি আবেগের নাম। জনপ্রিয়তার বিচারে পশ্চিমা সিটকম সিরিজের ইতিহাসে যে কয়েকটি টিভি শো এক যুগ পার হওয়ার পরও মানুষের হৃদয়ে গেঁথে আছে, তাদের মধ্যে এই কমেডি সিরিজের অবস্থান প্রথম সারিতেই। 90-এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো ফ্রেন্ডসের 30 বছর পূর্তি উপলক্ষে ভিন্নধর্মী এক নিলামের আয়োজন করা হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গার্ডিনার জুলিয়ান স্টুডিওতে নিলামে ওঠা জিনিসের মধ্যে দেখা মিলেছে বিখ্যাত সিরিজটির চরিত্রগুলোর বিভিন্ন এপিসোডে পরিধান করা জামাকাপড়। রয়েছে চ্যান্ডলারের সোয়েটার, রসের পরিহিত টি শার্ট, মনিকা ও রেচেলের পরা সোয়েটার, ওভারকোটের মতো পোশাক। নিলামে আরও দেখা যায় এই সিরিজের অন্যতম জনপ্রিয় কমলা রঙের সোফাটিও, যেখানে সব চরিত্রগুলো একসঙ্গে মিলে আড্ডা দিত। সেন্ট্রাল পার্ক কফি শপের সাইনবোর্ড সহ আরও কিছু আইকনিক জিনিসের দেখা মিলেছে বিশেষ এই নিলামে। নিলামে তোলা অনেক পোশাকের দাম এরই মধ্যে কাঙ্ক্ষিত দামকেও ছাড়িয়ে গেছে। সিরিজের ভক্তরা ক্রমাগত বিট করছেন নিলামে পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য। মার্কিন লেখক ও ছোট গল্পকার ডেভিড হপকিনসনের লেখায় ফ্রেন্ডস সিরিজটি 22 সেপ্টেম্বর 1994 থেকে 6 মে 2004 পর্যন্ত এনবিসি চ্যানেলে 10 মৌসুম ধরে সম্প্রচারিত হয়। এটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বসবাসকারী 6 বন্ধুর জীবনের গল্প নিয়ে বানানো। 6 বন্ধুর চরিত্রে অভিনয় করেন জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লাব্লাঙ্ক, ডেভিড শুইমার এবং প্রয়াত ম্যাথিউ পেরি।
অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব, সাফ জানালেন যুবরাজ সালমান। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা। এবং এবার নিউ ইয়র্কে রিপাবলিকানদের সমাবেশে বিস্ফোরক আতঙ্ক, গুজব বলছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ভাগ্য বদলাতেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার দাবি ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।